এলএম কোচিং সেন্টারের 21তম ক্লাস আলোচনার বিষয় হচ্ছে সিফিলিটিক মায়াজম। এর আগে আমরা দুটো মায়াজম আলোচনা করেছি, আজকে তৃতীয় মায়াজম। আমার একটা উদ্দেশ্য আছে। কিরকম উদ্দেশ্যটা হচ্ছে, দেখি যেন মনে হয় চিনিওয়ারে, অর্থাৎ রোগীকে দেখা মাত্রই আমরা যেন বুঝতে পারি সে কোন মায়াজমের। উদ্দেশ্য আমার এটা, অর্থাৎ আমি এমনভাবে বর্ণনা করব আপনারা দেখি যেন চিনতে পারেন যে এটা এই মায়াজম হতে পারে, হবে। আমি এমন কথা বলছি না, এজন্য রেখেছি দেখি যেন মনে হয় চিনিওয়ারে। আমি শেষে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন চলে আসি, সিফিলিটিক মায়াজমের বৈশিষ্ট্যটা কি। অর্থাৎ আমরা যদি মায়াজমটা বলতে যাই তাহলে আমরা বলতে হয় সিফিলিটিক মায়াজম সংক্ষেপে বলি ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ বলতেই আমরা বুঝি ধ্বংসাত্মক। অর্থাৎ ধ্বংসাত্মক বলতে আমরা বুঝি কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া। অর্থাৎ সংক্ষেপে যদি বলি, নট রিপেয়ার্ড গেটস ডেস্ট্রয়েড। অর্থাৎ কোনো জিনিস কখনো সেটা রিপেয়ার হবে না আনটিল আনলেস আমাদের হোমিওপ্যাথিক মতে মায়াজমের ট্রিটমেন্ট না করলে সেই ট্রিটমেন্ট কখনো রিপেয়ার হবে না, অর্থাৎ পুনঃস্থাপন হবে না, এবং সেটা ডেস্ট্রয়েড হয়ে যাবে, অর্থাৎ নিশ্চিত তার মৃত্যু। তাহলে সংক্ষেপে আমরা কি বুঝলাম? ডিস্ট্রাকটিভ যত রকমের ডিস্ট্রাকশন আছে সেখানে সেটাই ঘটে। সেজন্য প্রথমে আসি, আমরা চারটা টপিক দিয়ে মনে রাখার চেষ্টা। একটা হচ্ছে ডিস্ট্রাকশন, ধ্বংস, দ্বিতীয় হচ্ছে অবক্ষয়, ডিজেনারেশন, অবক্ষয়, আর বিকৃতি, ডিফর্মিটি, এবং আত্মবিন্যাস, সেলফ ডিস্ট্রাকশন, আত্মবিনাশ। তাহলে সেলফ ডিস্ট্রাকশন নিজেকে হত্যা করার যে প্রবণতা, অর্থাৎ আমি মৃত্যু কামনা করি, আমার কোনো আশা ভরসা নাই, আমার এই জীবনে বেঁচে কোনো লাভ নাই, এবং আমি বাঁচতেও চাই না। এই হচ্ছে সেলফ ডিস্ট্রাকশন। আমরা আত্মবিধ্বস্ত বলি, অর্থাৎ আত্মহত্যা করার ইচ্ছা। বিকৃতি মানে বুঝেন, ডিফর্মিটি বুঝার সুবিধাটা কি? যেমন কোন রকমের বিকলাঙ্গ যদি কোনো কিছু দেখেন, যেমন চোখ কানা, অথবা জন্মগত লেঙ্গা, জন্মগত চোখ কানা, অথবা জন্মগত কোন রকমের ট্রাভেলস হয়ে সে জন্মগ্রহণ করে, তাইলে আমরা বুঝে নেব সে সিফিলিটিক মায়াজম। আমি প্রথমে কি বলছিলাম, দেখি যেন মনে হয় চিনিওয়ারে। এখন কোন লোক যদি ল্যাংড়া হয়ে আপনার কাছে চিকিৎসা করতে আসে এবং জন্মগত যদি জানতে পারেন, তাহলে ধরেই নিতে হবে সে সিফিলিটিক মায়াজম, এবং তার সিফিলিটিক ট্রিটমেন্ট ছাড়া তার চিকিৎসা হবে না। এই জন্যই বলছিলাম দেখি যেন মনে হয় চিনিওয়ারে। তাহলে বিকলাঙ্গ বলতে আমরা বুঝলাম কানা, বোবা, অথবা লেংড়া, অথবা অন্য, যেমন 6 আঙ্গুলি বলি, হাতে 6টা আঙ্গুলি, অর্থাৎ যে কোনো অঙ্গের বিকৃতি, এবং সেটা যদি ধ্বংসাত্মক হয়ে বিকৃতি হয় অথবা জন্মগতভাবে আসে, 6 আঙ্গুলি আমরা বলতে পারি। আবার একটা কথা মনে রাখবেন, আক্কেল দাঁত, যেটা ডিফর্মেটিভ, অর্থাৎ এটা হওয়ার কথা না। আক্কেল দাও সিফিলিটিক মায়াজম। তাই বলি সিফিলিটিক মায়াজমের বুঝতে পারছেন, একেবারে ধরিয়ে সিফিলিটিক মায়াজমের ট্রিটমেন্ট করবেন, কখনো সেটা করার চেষ্টা করবেন না। এই হচ্ছে আমার প্রথম অনুরোধ। আমরা বুঝতে পারবো, সেবাটা দেব আমরা স্টেপ বাই স্টেপ। আমরা জানি, বুঝে গেলাম তার এই যে দেখি যেন মনে হয় চিনিওয়ারে, অর্থাৎ দেখার পরে যদি আমি ঠিক করলাম তাকে সিফিলিটিক মায়াজমের রোগী, তাকে শেষমেশ সিফিলিটিক দিয়েই চিকিৎসা করতে হবে। তবে তার আগে আমাদের যত রকমের চেষ্টা আছে আমরা চেষ্টা করে দেখব। এটাকে বলা হয় জন্মগত ডিফর্মিটি, অর্থাৎ যে কথাটা বললাম বিকৃতি। তবে ধ্বংসাত্মক বলতে কোনো একটা জিনিস, কোনো জায়গায় যদি টিস্যু অথবা হাড় অথবা যে কোনো অঙ্গে যদি ডিস্ট্রাকশন ঘটে, আমরা ধরেই নেব সেটাও সিফিলিটিক মায়াজম। কারণ এই 4টা কথা মনে রাখার চেষ্টা করবেন: ধ্বংস, ডিস্ট্রাকটিভ, অবক্ষয়,
ডিজেনারেশন, বিকৃতি, ডিফর্মেটিভ এবং আত্মবিধ্বস্ত, অর্থাৎ আত্মহত্যা করার ইচ্ছা প্রকাশ করে অথবা মরে যেতে হয়। যে ওষুধগুলো মনে রাখলেই সংক্ষেপে, আমি কথা বলছি না, দেখুন এত বিশাল বিজ্ঞান বিস্তৃত মনে রেখে ওষুধ নির্বাচন করা অনেক সময় কঠিন। সেজন্য আমরা দেখি যেন মনে হয় চিনিওয়ারে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মায়াজমের 4-5টা জিনিস যেন মনে রাখতে পারি। প্রথমে যে কথাটা বললাম এগুলো হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা যদি আসি, মানসিক লক্ষণ আসতেছি, তাহলে আমরা বুঝতে পারলাম বিকৃতি মানে কি। এবং দেখুন, বোবার কথা বললাম, কানার কথা বললাম, ল্যাংড়ার কথা বললাম, নাক চাপটা, আক্কেল দাঁতের কথা বললাম। আবার দাঁত ক্ষয়ও আমরা যদি বুঝি, প্রথম থেকে দাঁত একেবারে ছোটবেলা থেকে দাঁত পড়ে যাচ্ছে, এবং আমরা যেটা বলি পোকা খায়, আসলে তো পোকা খায় না। তারপরও এই ধরনের কোনো কিছু দেখলেই আমরা বুঝে নেব সেটা সিবিলিটিক মায়াজম। এবং সংক্ষেপে আমি বললাম, দেখি যেন মনে হয় চিনিওয়ারে। যেমন টাক, এটাও একটা ধ্বংসপ্রাপ্ত। যদি জন্মগত থেকে কেউ টাকে পরিণত হয়, অথবা 17-18 বছর থেকে সমস্ত চুল পড়ে তার টাক কুমাতা হয়ে গেল, তাইলেও ধরে নেবেন সেটাও সিবিলিটিক মায়াজম। কারণ এগুলো ওই যে বললাম, দেখি যেন মনে হয় চিনিওয়ারে। এখন দেখার কাজ শেষ হলো, এবার আসি একটু ভিতরের কাজ। কিরকম? মানসিক লক্ষণ। এটা তো কেউ সহজে প্রকাশ করে না, বুঝতেও পারা যায় না, এবং এটা খুঁজে বের করা আমাদের অত্যন্ত কষ্ট হয়ে পড়ে। তারপর আমরা চেষ্টা করব কিভাবে আমরা কেস টেকিং নিয়ে আমরা নির্বাচন করতে পারি যে এই কোন মায়াজমের রোগী কিভাবে চিকিৎসা করব, এবং শেষে ওষুধগুলো বলেই আলোচনা শেষ করার চেষ্টা করব। চলে আসে, তাহলে মানসিক লক্ষণটা কি? আত্মহত্যার ইচ্ছা আগেও করলাম, অর্থাৎ নিজকে ধ্বংস করে ফেলা, জীবনে বাঁচার আর কোনো আগ্রহ নেই। নিজে তো ধ্বংস হয়, অন্যকেও ধ্বংসার যে মানসিকতা, সেটাও সিবিলিটিক মায়াজম। অর্থাৎ অন্যকে ক্ষতি করার চিন্তা, গোপনে হোক প্রকাশ্যে হোক। যেমন ধরো মারামারি লাগলো, কেউ দেখবে মারামারি লাগলে মারামারিতে যাইতেও চায় না, অমুকও যায় না, আর কেউ একদম আরেকজনকে মাথা পেটে ফেটে দিতে চাচ্ছে। এই যে ধ্বংসাত্মক, অর্থাৎ তাকে আমি মেরেই ফেলবো, এটাও সিবিলিটিক মায়াজম। আমি একটু আগে বললাম কি মানসিক, এটা তো আপনি দেখি মনে যেন চিনি হওয়ারে আপনি বুঝতে পারবেন। আপনার কাছে রোগী আসলে শান্ত এবং বুঝতে না পারবেন না তার মেজাজটা কত কড়া, এবং অন্যকে ক্ষতি করার কত প্রবণতা, আপনি তাকে হিসাব করতে পারবেন না। তারপরও আমাদের মানসিক কষ্টের তা জানা থাকলে আমাদের সুবিধা। তবে সবচেয়ে যে কথাটা বললাম, ওই যে দেখি মেন হচ্ছে নিউয়ারে, ওটা একেবারে একদম কারেক্ট। অর্থাৎ এই কথা যদি থাকে, তখন আপনি পার্সেন্টেজ ভাগ করে বলতে পারবেন এটা সিবিলিটিক মায়াজমের কতটুকু আছে। অর্থাৎ তাকে সিবিলিটিক মায়াজমের ট্রিটমেন্টটা করতেই হবে, নাহলে চিকিৎসা পূর্ণাঙ্গ হবে না। আমরা যেরকম শরিক মায়াজমা বের করে শরিক মায়াজমের ট্রিটমেন্ট না করলে পূর্ণাঙ্গ চিকিৎসা হয় না, সেরকম এরকম বিকৃতি প্রাপ্ত কোনো লোকের যদি পূর্ণাঙ্গ চিকিৎসা করতে হয়, তাহলে আপনাকে সিবিলিটিক মায়াজমের ওষুধ দিয়েই চিকিৎসা করতে হবে। তা নাহলে কখনো তার রোগ ভালো হবে না। রোগ উপশম দিতে পারবেন, টেম্পোরারি রিলিফ দিতে পারবেন, যেটা আমরা বলি যতদিন খাবেন ততদিন চলবে। কিন্তু আমাদের চিকিৎসা হচ্ছে অন্য এক জগৎ। এই জগতের তার দেহে এই ওষুধগুলো দেওয়ার পরে তার দোষটা কাটা যাবে, সে ভালোভাবে বেঁচে। তার অর্থ এই কথা নয় যে আপনার লেঙ্গা হয়ে গেছে, লেঙ্গাটা সোজা হয়ে যাবে, কিন্তু তার দোষটা কাটা যাবে, সেগুলো আরেক বিষয়। এরকম বহু কিছু দেখবেন। যেমন আমরা অনেক সময় দেখি কি, অনেক সময় দেখি বিকলাঙ্গ বাচ্চা অথবা অটিজম, এটাও সিবিলিটিক মায়াজম। কারণ অটিজম বাচ্চা ধরেই নেবেন এই ধ্বংসাত্মক। হয়তো কোনো একটা জিনিস তার নাই, অথবা কোনো একটা জিনিস কম আছে। কম থাকলেও তো আবার আমরা করবেন যে এটা আবার সালফারের মধ্যে সোডিয়ামের মধ্যে পড়ে। তাহলে বুঝতে হবে, ডিস্ট্রাকটিভ হতে হবে। এবং আমরা এখন আসছি মানসিক কষ্টের কথা। তাহলে আত্মহত্যার চিন্তা বা সুইসাইডাল কেস টেন্ডেন্সি যাদের থাকে, অন্যকে ক্ষতি করার ইচ্ছা যদি থাকে, গভীর হতাশা, জীবন সম্বন্ধে তার কোনো আগ্রহী নাই এবং বাঁচার কোনো আগ্রহী নাই, মরে গেলে মনে যেন তার শেষ, আশাহীনতা, আমার কোনো কাজের আশা ভরসা নাই এবং চিন্তাও করে না। আর অপরাধ বোধ, যেটা আমরা বলি পাপ ভাব,
যে এমন কোনো কাজ করেছে, নাহলে আমাকে এটা হবে কেন, এই পাপভাব চিন্তা করা, এগুলো কিন্তু সবই মানসিক কষ্টের ভিতরে পড়ে। আর যেটা সচরাচর আমরা বলে থাকি, রাত্রে অস্থিরতা এবং বৃদ্ধি, এটা যদি থাকে তাহলেও ধরে নিতে পারেন যে এটা সিবিলিটিক মায়াজম। কিন্তু আমি কি বললাম, আমি বললাম যে দেখি যেন মনে হয় চিনি উয়ারে, অর্থাৎ বাহ্যিকভাবে যদি চিন্তা করতে পারেন প্রথমেই সেটা চিন্তা করবেন, তারপর মানসিক স্তরের কথা অনেক রকম কমপ্লেক্স থাকতে পারে, সেগুলো থেকে বের করে আনা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে রাত্র বৃদ্ধি বললেই আমরা বুঝতে পারি সিবিলিটিক মায়াজমের প্রবণতা, অথবা সিবিলিটিক মায়াজম থাকতে পারে, অথবা সিবিলিটিক সংক্রান্ত ওষুধ সিলেকশন করার সময় আমরা চিন্তা করতে পারি মানসিক যদি রাত্রে বৃদ্ধি থাকে। আর চরম রাগ, কত কথা মনে পড়ে যে রাগে কারো মাথায় আপনি বাড়ি দিলেন অথবা কোপ দিয়ে দিলেন, এটাও এই যে রাগের হিংস্রতা, রাগটা কন্ট্রোল করতে পারে না, সেই রাগেরও আমরা বলবো সিবিলিটিক মায়াজম। অর্থাৎ ধ্বংস করা, নিজে হওয়া এবং সব কিছুর ভিতরেই আমরা লক্ষ্য করতে পারি। এই লক্ষণগুলো পেলেই আমরা বুঝে নিতে পারি। তার অর্থ একেবারে ধরি মাত্রই এটা করবেন, সেটা করার চেষ্টা করবেন না। আমি ওষুধগুলো ব্যাখ্যা করার সময় বলার চেষ্টা করব। চলে আসি তারপরে কি, একেবারে স্মৃতিভংশ, অর্থাৎ বুদ্ধি হ্রাস, বিবেক বিবেচনা বলতে কিচ্ছু নাই। এবং সংক্ষেপে যদি বলি, আরেকটু কথা যদি না বললেও হয়তো আপনারা মনে রাখার চেষ্টা করতে পারবে না। আমরা যখন কোনো ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করি তুমি কোন বিষয়ে ভালো, যদি বুঝেন যে সে অঙ্ক করতে পারে, অঙ্কের জন্য তার আগ্রহ আছে, তাইলে বুঝবেন সে সিবিলিটিক মায়াজম নয়। আর সাহিত্যে ইন্টারেস্ট, অমুক ইন্টারেস্ট, এটা আপনি ধরিয়ে নেবেন শরিক মায়াজম। তাহলে অর্থাৎ স্মৃতিবংশ, অর্থাৎ সূক্ষ্ম চিন্তা করার জন্য তার কোনো মানসিকতা বা মনে নেই, সেখানে আমরা ধরে নিতে পারি। তার অর্থ আমি কথা বলছি না, এগুলো হচ্ছে পয়েন্ট। আমি এই পয়েন্টগুলো কেস টেকিং নেওয়ার সময় লক্ষ্য করব। এই জন্য হোমিওপ্যাথিকটা বিশাল এবং আনন্দের, এবং কি সুন্দর যদি আপনার বুঝিও এক একটা ওষুধ সিলেকশন করে দিতে পারেন। এবং আমার তো মনে হয় এত সুন্দর করে বলা এবং চিকিৎসা দিয়ে যদি নিজেরা উপলব্ধি করতে পারেন, দর্শন যদি হয়, তাহলে আপনার ডাক্তার হতে আর বেশি দিন লাগে না। কারণ আপনার আগ্রহ, আমি কি রোগ ভালো করলাম, কি রোগের চিকিৎসা করলাম, সেই রোগে যেন আগামী 80 বছর পর্যন্ত কোনো রোগ শোক যেন না হয়, সেটা চিকিৎসা করতে গেলে মায়াজম, এবং মায়াজম চিকিৎসা করতে গেলেই এই সিবিলিটিক মায়াজমকে বুঝতে হবে। না বুঝলে আপনি পূর্ণাঙ্গ চিকিৎসা করতে পারবে না, তার রোগ শোক কোনোদিনই সারবে না, কারণ সেই বিকলাঙ্গ হয়ে যদি জন্মগ্রহণ করে। যে কথাটা হঠাৎ করে মনে পড়লো, দেখুন আমি এরকম একটা রোগী পেয়েছি যার কিডনি একটা নাই, আরেকটা রোগী পেয়েছি যার জরায়ু নেই। আপনি বলুন তো এবার সেগুলো কোন মায়াজমের? প্রথমটা কি বললাম, একটা কিডনি নাই। দেখুন এগুলো খুব কম হয়, হয়তো সৌভাগ্য হয়েছে হাজার হাজার রোগী দেখাতে, এরকম অবাক হয়ে গেলাম, কিডনি একটাই নাই। আর একটা দেখলাম আল্ট্রাসোনোগ্রাফি বিবাহিত মহিলা, দেখলাম যে তার জরায়ু নেই। এগুলোকেই বলবো সিবিলিটির মাধ্যমে। তো এগুলো তো আপনার দূর থেকে বুঝতে পারবেন না। সেই জন্য আমি বলি চিনি যেন মনে হয় চিনি হলে, অর্থাৎ বাহ্যিকভাবে যেই লক্ষণগুলো আপনি বুঝতে পারবেন, সেটাতে 100% মার্ক, অর্থাৎ ধরেই নিছেন এটা সিবিলিটির মাধ্যমে ট্রিটমেন্টটা করতেই হবে। আর সবগুলো 50-50, অর্থাৎ এগুলো লক্ষণগুলো জেনে আপনি চিকিৎসা করা উচিত। এবং তারপরে বলবো হ্যাঁ, সেখানেও সুন্দর সুন্দর কথা আছে, যে কথাগুলো যদি আমরা অনায়াসে বুঝতে পারি যে এটা সিবিলিটিক মায়াজম। তাইলে মানসিক মেন্টাল সিমটমের কথা বলে শেষ করলাম। আমি গত পরশু দিনও এই সিবিলিটিক মায়াজমের কতগুলো লক্ষণ দিয়ে দিয়েছিলাম, সেগুলো নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। আবার ওষুধের নামও দিয়ে দিয়েছিলাম। চলে আসি শারীরিক লক্ষণ, যেটা আমরা জিজ্ঞাসা করে অথবা দেখেও অনেক সময় বুঝতে পারি। যেমন ধ্বংসাত্মক পরিবর্তন, যেমন কোনো ক্ষত আরম্ভ হলো এবং সেই ক্ষতটা সিবিলিটিক মায়াজম হলে কিছুতেই সেটা ভালো হইতে চাইবে না, কদিন ভালো থাকবে আবার হবে,
সেটাকে আমরা বলবো শারীরিক লক্ষণ, যেটা সিবিলিটিক রোগ যখন আমরা আলোচনা করেছি অথবা সেই ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এই শারীরিক লক্ষণের এই ধ্বংসাত্মক পরিবর্তন অনেক সময় অর্জিত সিবিলিটিক মায়াজমের হয়ে থাকে। আর যেটা বললাম সবগুলো চাপা। অরিজিনাল সিবিলিস রোগ হলে সেটা হলো ফার্স্ট জেনারেশন, অর্থাৎ তার কুফল নয়, সে নিজেই সিবিলিটিক মায়াজমের রোগী, তার অর্থ তার বংশগতিতে হতে পারে। কিন্তু সে যদি অতীত থেকে অংশগ্রহণ না করে তাহলে তাকে সিবিলিটিক মায়াজম বলা যাবে না। সিবিলিটিক রোগ হইতে পারে, রোগের ট্রিটমেন্ট করতে পারেন, সেটা সিবিলিটিক প্রথম স্টেজ, এগুলো তাড়াতাড়ি ভালো হয়। এগুলো মনে রাখবেন, এগুলো হলো অর্জিত রোগ অথবা আমরা যেটা বলি তরুণ রোগ, অ্যাকুয়েট ডিজিজ। তাহলে সেগুলোর চিকিৎসাও খুব তাড়াতাড়ি এবং সহজে হয়। চলে আসি তারপর যেটা বললাম, টিস্যু নষ্ট হয়ে যাওয়া। বলে স্যার এক একটা কথা বলেন, এগুলো তো আবার অ্যানাটমি না জানলে বুঝতেও হবে না। টিস্যু নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো সেল ডেস্ট্রয় হয়ে যায়, সেই ডেস্ট্রয় যদি আর রিপেয়ার না হয় তাকে আমরা বলবো টিস্যু নষ্ট হয়ে যাওয়া। এগুলো একটু হয়তো যারা অ্যানাটমি অথবা অন্য কিছু জানেন তাদের পক্ষে অত সুবিধা, কিন্তু যারা জানেন না মনে রাখবেন টিস্যু নষ্ট হয়ে যায়, ডেস্ট্রয়েড হয়ে যাওয়া অর্থাৎ আর রিপেয়ার হচ্ছে না, তাকে আমরা বলবো। আর কি সুন্দর কথা, হাড় ক্ষয়। দেখবেন ডিজেনারেশন, যেটা আমি আগেও বলছিলাম যে রুগী আসলো, স্যার আমার মেরুদণ্ডের 6C অথবা অমুক আমার হাড় ক্ষয় হয়ে গেছে, আপনার ধরেই নেন সেটা সিবিলিটিক মায়াজম। প্রচন্ড ব্যথা করে এবং আমাদের মেডিকেল সায়েন্সটা আমাদেরকে অনেক সময় হেল্প করে, আপনারা সেটাও একটু বুঝতে চেষ্টা করবেন। তার তো রুগী আসে যদি রিপোর্টটা দেখায়, আপনি যদি বলেন আমি কিচ্ছু বুঝি না, তাহলে আপনাকে বলবে এই ডাক্তার সাহেব কিচ্ছু জানে না। যদিও সেটা খুবই প্রয়োজনীয়, আমি এমন কথা বলবো না। যদি বলে হাড় ক্ষয় এবং অনেক সময় হাড় ব্যথা অমুক হয়েছে, আপনার সেটার উপরে ভরসা করে আপনাকে ওষুধ সিলেকশন করতে পারবেন না এবং মায়াজম ভাগ করতে পারবেন না। আপনাকে কনফার্ম হতে হবে যে এটা হাড় ক্ষয় কিনা, কারণ এত রোগগুলো তো কাছাকাছি। পেইন এমনও হতে পারে যখনই কোনো টিস্যু চাপা পড়ে, যখনই মেরুদণ্ড থেকে কোনো লিকুইড বেরোয় নার্ভের উপরে চাপা পড়ে, সেটার সঙ্গে হাড় ক্ষয়ের কিন্তু এক কথা না। এগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমি কি বললাম? হাড় ক্ষয়, বোন ডিস্ট্রাকশন। দেখবেন কোনো জায়গা হয়তো বোন ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হওয়ার পরে আর চিকিৎসা হচ্ছে না। এই ধরনের কেসগুলি সিবিলিটিক মায়াজম, এটা মনে রাখা। অনেক সময় ভারে অথবা শরীরের ভারে হাড় ক্ষয় হয়ে যেতে পারে। হাড় ধ্বংস আর ক্ষয় হওয়ার মধ্যে পার্থক্যটা নির্বাচন করার চেষ্টা করবেন। তাহলে চলে আসি আরো সুন্দর সুন্দর কথা। কি সুন্দর কথা এগুলো! আসলে কোন জায়গায় গর্ত এবং ছিদ্র, আমি দুইটা উদাহরণ দিয়ে বুঝাবার চেষ্টা করব। দেখবেন অনেক সময় দাঁতে পোকা হয়, একদম গর্ত হইয়া ভিতরের দিকে চলে যায়, অর্থাৎ একটা কালো ভিতরের দিকে চলে গেল। ঠিক এরকম হাড়েও এরকম হয়, ক্ষয় হয়, ছিদ্র, গর্ত যেটা আমরা বলি। এটা উদাহরণটা যদি বুঝাই, সেটা ক্যালিব্রেকমের উদাহরণ, অর্থাৎ গোল করে ছিদ্রটা যদি ছোট হয়ে ভিতরের দিকে চলে যায় তাইলে আমরা বুঝবো সেটা সিবিলিটিক মায়াজম। সেখানে কি বলছে? ছিদ্র এবং গর্ত। যেমন আমরা হার্টের ছিদ্রের কথা বলি, যেটা জন্মগত হয়ে থাকে, এবং সেটাও আমি আমার ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি, সেটা দেখার চেষ্টা করবেন। চলে আসে তাহলে গর্ত এবং ছিদ্র। বলে স্যার ছিদ্র তো বুঝলাম না, গর্ত না বুঝলাম। যেমন ধরেন আপনার পেটের ট্রাভেলসের আলসারের এক জায়গা দিয়া, অর্থাৎ আমাদের যে খাদ্যনালী ছিদ্র হইয়া গেছে, তাহলে কি বুঝলেন? সিবিলিটিক মায়াজম। দেখুন কত সুন্দর কথা বলে। আসলে আমরা এত কথা তো স্যার মনেও থাকে না, এত কথা আমরা চিন্তাও করি না। কি সুন্দর কথা! ছিদ্র এবং হাড় আলসার হইলেও বুঝবো সেটা সিবিলিটিক মায়াজম, ছিদ্র হলে তো আরো কনফার্ম। আর আলসার অনেক সময় শরীর মাঝমান হয়ে থাকে সামান্য, সেটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু যেই জিনিস ভালো হবে না, দীর্ঘদিন আলসার,
তাকে আপনি ধরেই নেবেন এটা আলসারেটিভ, অর্থাৎ সেটা সিভিলিটিক মায়াজম। আর ছিদ্র হলে তো কোনো কথাই নাই। তাহলে ছিদ্র বুঝতে পারছেন, গর্ত এবং ছিদ্র। তারপরে যে কথাটা আসছে সেটা হচ্ছে গ্যাংগ্রিন, যেটা সহজে ভালো হয় না। গ্যাংগ্রিন কার হয়? সচরাচর আমরা মনে করি এই ডায়াবেটিস আমাদের গ্যাংগ্রিন হয়। তাহলে চিন্তা করেন, ডায়াবেটিস মানে কি জানেন? আপনারা দেখবেন ডায়াবেটিস 3-4 রকমের ভাগ করতে পারেন। এগুলো এলোপ্যাথিকের মতন ভাগ না। কম বয়সে ডায়াবেটিস হলে ভালো হয়ে যাবে, তার অঙ্গ এখনো হানি হয় নাই, কোনো অঙ্গের ডিস্ট্রাকশন হয় নাই, কোনো অঙ্গের এখনো হয়তো ফাংশনাল ডিসঅর্ডার হয়ে তার ডায়াবেটিস হয়েছে। বলে স্যার এটা বুঝবো কি করে? ওই যে থরলি চেক করায়, এলোপ্যাথিকের থরলি টেস্ট করে আসলে আপনি বুঝতে পারবেন কোনো অঙ্গের কোনো ডিস্ট্রাকশন আছে কিনা, কোনো অঙ্গের ফাংশনাল ডিসঅর্ডার আছে কিনা। ফাংশনাল ডিসঅর্ডার থাকলেই সেটা শরিক মায়াজম, আর এনলার্জমেন্ট ওই কোনো জিনিস হলেই সেটা সাইকোটিক। আর ধ্বংসাত্মক হয়ে কোনো রোগী যদি এসে বলে টেস্ট করে আসি বলছে, তাহলে বুঝেই নেবেন সেটা ডিস্ট্রাকশন, অর্থাৎ ডায়াবেটিস। তাহলে আমরা কোথায় আসলাম? ও গ্যাংগ্রিনের কথা। তাইলে বুঝেন ডায়াবেটিস হইলেই গ্যাংগ্রিনটা হয়, কারণ সেখানে টিস্যুগুলো নষ্ট হয়ে যায়, টিস্যুগুলো ফাংশন করে না এবং রক্ত সঞ্চালন হয় না। সেটা অনেক কারণে হতে পারে। তারপরও আমরা যদি গ্যাংগ্রিনটা বুঝি, এলোপ্যাথিকের ভাষা গ্যাংগ্রিন বলেই দিল, তখন আপনি চিন্তা করবেন কি কি কারণে হতে পারে। সেই কারণগুলো একসময় ব্যাখ্যা করেছি, 18টা কারণ। সেগুলো বাদ দিয়ে যদি গ্যাংগ্রিন হয়, যেমন ডায়াবেটিস হয়ে গ্যাংগ্রিন, সেটা সিভিলিটিক মায়াজম। আমার কথাটা কি বুঝতে পারছেন? যদি না বুঝতে থাকেন, বারবারের চেষ্টা করবেন মনে রাখতে। অর্থাৎ ডায়াবেটিস হওয়ার পরে যদি গ্যাংগ্রিন হয়, আর এমনি যদি গ্যাংগ্রিন হয়, ধরেন কারো আঘাত লাগলো, আঘাত লাগাইয়া সেটা নানা কারণে চিকিৎসার অজুহাতে তার হলো, সেটা কিন্তু সিভিলিটিক মায়াজমের ভিতরে পড়ে না। কারণ আঘাতজনিত কারণে যদি হয়ে থাকে, আপনার আঘাতের উপরে ওষুধ দিলেও যেহেতু 30-40 বছর পর্যন্ত কোনো ডায়াবেটিস তার নাই, তাহলে গ্যাংগ্রিন হলো কেন? সেখানে কিন্তু আঘাতজনিত কারণে তার গ্যাংগ্রিন। দেখেন হোমিওপ্যাথিকটা কত সুন্দর ব্যাখ্যা। আপনি যদি নাই বুঝেন কি কারণে তার গ্যাংগ্রিনটা হলো, সেটা বুঝতেই পারলেন না, তাইলে আপনি চিকিৎসা করতে পারবেন না। এই জন্য বয়সে ভাগ করা আছে, কোন বয়সে কোন রোগ হলে কোন জিনিসে আমরা ধরেই নেব। ওই যে বললাম, দেখি যেন মনে হচ্ছে নিউয়ারে। আমাদের এই জন্যই আমাদের ডাক্তারিটা আমার মনে হয় এলোপ্যাথিক থেকেও আমাদের বেশি পড়ালেখা, আর আমরা পড়ালেখা করি না, জানতে চাই না। আর হোমিওপ্যাথিকের দোষ, হোমিওপ্যাথিকে ভালো করে না। কালকেও বোধ কোনো একটা বিজ্ঞাপনে দেখলাম যে স্যার কি ওষুধ হইব। এখন আপনি বলেন তো, আমরা কি কোনো এই ক্যালসিয়ামের অভাবে আমরা চিকিৎসা করি? মোটেই না। কারণ অভাব পূরণ করে বায়োকেমিক, আমরা তো অভাব পূরণ করি না। কিন্তু আপনি যদি বলেন এইভাবে করলে এটা অভাব পূরণ হয়, এটা 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 হোমিওপ্যাথিকের ট্রিটমেন্ট হবে, এই ভুল ধারণা থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করবেন। হোমিওপ্যাথিকের কোনো ওষুধ এলোপ্যাথিকের সঙ্গে মিলাবেন না। এদের টেস্ট আলাদা, রিপোর্ট আলাদা, অমুক আলাদা। আমাদের সঙ্গে ওই অভাব পূরণ হয়ে যাবে, ওই জিনিসের অভাব হয়েছে, আপনার এটা খেলে ক্যালসিয়ামের অভাব পূর্ণ হয়ে যাবে, এটা একদম ভুল ধারণা। আমরা ওরকম কোনো ট্রিটমেন্ট করি না। যাই হোক, আমি আর আলোচনা বিস্তৃত বেশি করতে যাব না, কারণ সময়ও আমাদের কম। আধা ঘন্টার ভিতরে 24 মিনিট হয়ে গেছে। চলে আসি, গ্যাংগ্রিন গেল। আলসারের গভীরতা, যেটা দুর্গন্ধযুক্ত হতে পারে এবং গোল হতে পারে, এবং সে গোল হলে আমরা ওষুধও ভাগ করতে পারি। রক্তপাত যদি বেশি হয় এবং সহজে কোনো জায়গা থেকে যদি রক্তপাত হয়ে থাকে, তাহলে আমরা সেটা বুঝে নেব। আর ধীর গতি, অর্থাৎ ধীরে ধীরে ভালো হয়, তাড়াতাড়ি ভালো হবে না। এবং বলে তো তাহলে তো আর আপনার এই হোমিওপ্যাথিক চিকিৎসা করে লাভ কি? সবচেয়ে সুবিধাটা কি জানেন? হোমিওপ্যাথিক চিকিৎসা যদি আপনি 1-2 পাওয়ারে বুঝতে পারেন এই ওষুধ তার ঠিক হয়ে গেছে, তাহলে ধরেই নিতে পারেন
আপনি তার ট্রিটমেন্ট করতে পারবেন। বাধাটা কি? আপনি যখন ট্রিটমেন্ট করতে যাবেন না বাধা আসবে, কিন্তু আপনার লক্ষ্যটা কি? আপনার লক্ষ্য হচ্ছে আমি সিভিলিটিক মারাজমের রোগী, আমি সিভিলিনাম, আমি ওষুধটা ঠিক করেছি, এগুলো আমি আমার টেকনিক দিয়ে আজকে যতটুকু পারি চেষ্টা করব সেই ওষুধে ঠিক করে আপনি যদি ট্রিটমেন্ট করেন ভালো হয়ে যাবে। এবং ভালো হবে কি? একদম ভালো হয়ে যাবে। সেজন্য আপনার সময় চেয়ে নেবেন। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমরা হোমিওপ্যাথিকের পূর্ণাঙ্গ চিকিৎসা করার জন্যই পড়ালেখা করা, পূর্ণাঙ্গ চিকিৎসা করার জন্যই এত আলোচনা। লক্ষ্যটা কি? আপনার যেন সুস্বাস্থ্য অধিকারী হয়ে আগামী 80-90 বছর বেঁচে যেন তার মৃত্যু হয়। মৃত্যুটা কি হবে? পিসফুল ডেথ, শান্তিতে মৃত্যু। কেন হবে সে কথা বলছি। আমরা যে বলি জীবনী শক্তি, যার জীবনী শক্তি নাই সে সিভিলিটিক মারাজম। আরো সুন্দর একটা কথা মনে পড়লো, ভুলিও যাই। একটা সিভিলিটিক মারাজমের রোগীর তার কোনো কি বললাম, জীবনী শক্তি নেই। তো বলে স্যার এটা কি বললেন? আমরা তো জীবনী শক্তি বুঝি, অর্থাৎ ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া দেওয়ার মতন তার যদি ক্ষমতা না থাকে তাহলে বুঝে নেবেন তার অবক্ষয় হয়েছে, তার জীবনী শক্তি নাই, সেও সিভিলিটিক মারাজম। চলে আসি তারপরে, খুব তাড়াতাড়ি করে সারিনি। হাড়ের সমস্যা, রাতে বৃদ্ধি এবং লম্বা হাড়ে যদি ব্যথা করে, ব্যথাটাও অনেক সময় লাগে। চলে আসি, এত কিছু বলার দরকার নেই, আমরা আর 2-3টা কথাই বলে শেষ করব। তাহলে ভাইটাল ফোর্সের দুর্বলতা, একা থাকতে খারাপ লাগে এবং আমি গতদিনও ইউটিউবে দিয়েছিলাম 5টা বা 6টা ওষুধের নাম, সেই নামগুলো বলেই আলোচনা শেষ করব, কারণ সময় কম, আমাদের সময় প্রায় শেষ। মার্কসল, দেখুন পার্থক্য, এই ওষুধগুলো পড়ার চেষ্টা করবেন। মার্কসল, সিভিলিনাম, অরামমেট, কি সুন্দর ওষুধ। এক একটা ওষুধের পার্থক্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কোন সময় কোন ওষুধ কিভাবে আমরা প্রয়োগ করব। ক্যালিব্রাইকম, 1-2টা লক্ষণের কথা মনে রাখলেই অনায়াসেই আপনারা ওষুধগুলো প্রয়োগ করতে পারেন। কারণ ক্যালিব্রাইকমের একটা জিনিস, সিভিলিটিক মারাজমের ডিপ সিটেড মেডিসিন এবং গভীরতা এবং অল্প কতটুকু জায়গা নিয়ে যে ওষুধটা হয় সেটার নামে ক্যালিব্রাইকম। এখন প্রশ্ন আসতে বলে স্যার এটা তো অনেকে অনেক রকম ব্যবহার করে। না, আমরা এই লক্ষণগুলো থাকলেই ওষুধটা প্রয়োগ করবো, সেটা সিভিলিটিক মারাজম হতে হবে। যেমন জিহ্বা ক্ষত বা জিহ্বা ক্যান্সারের আমি গোল করে একটা রোগীর চিকিৎসা করেছিলাম। অর্থাৎ আমার মনে হয় ওষুধগুলো যদি পড়েন তাইলে মনে থাকবে, গোল করে কোনো টাকার মতন গোল হয়ে ভিতরের দিকে যদি গভীরতা হয় সেটাই হচ্ছে ওই যে একটু আগে বললাম গর্ত হয়ে যাওয়া। ওরকম গোল করে যদি গর্ত হয়ে যদি সেটা এবং রক্তাক্ত হয় অথবা রক্ত ঝরে, তাহলে অনেক সময় নাইট্রিক অ্যাসিড হতে পারে গোল করি হলে। অর্থাৎ রক্তপাতের সম্পর্ক এবং রক্তপাত যদি অতিরিক্ত বিনা কারণে হয় এবং কোন রকম কারণ ছাড়াই যদি রক্তপাত হয়ে থাকে সে কোনো ক্ষত থেকে, তাইলে আমরা নাইট্রিক অ্যাসিড বলতে পারি। তাহলে এই 5টা ওষুধ, 6টা ওষুধ আমি আবারও বলছি, মার্কসল, সিভিলিনাম, অরামমেট, ক্যালিব্রাইকম, নাইট্রিক অ্যাসিড, ফ্লুরিক অ্যাসিড। এই কতকগুলো ওষুধের কথা মনে রাখলেই এবং ওষুধগুলো বিস্তারিত পড়ার চেষ্টা করবেন এবং কম্পারেটিভ আলোচনা করবেন কোন ওষুধের সাথে কোন ওষুধের পার্থক্য, তাইলে আপনি বুঝতে পারবেন আপনার রোগীরে আপনি কি ওষুধ দিয়ে চিকিৎসাটা করবেন। তাহলে চলে আসি আজকের এই ক্ষুদ্র আলোচনা, অর্থাৎ সিভিলিটিক মারাজম যেন দেখি মনে হচ্ছে নিউয়ারে আর যেন ভুল না হয়। তা আমি কথা বলছি না আমার এই সব কথা মনে রাখতে হবে এমন কথা বলছি না, এমন কথা মনে রাখার চেষ্টা করবেন যেগুলি মনে রাখলে আপনি দেখি যেন মনে হয় চিনিওয়ারে। আর কেস টেকিং নিয়ে আপনার মন্তব্য আপনার শেষ করার চেষ্টা করবেন। যারা মায়াজমের চিকিৎসা জানে না তারা অহেতুক মানুষকে বলে সেবা দেওয়ার চেষ্টা করবেন না। আমাদের লক্ষ্য একটাই, লক্ষ্য হচ্ছে আগামী 80 বছর আপনার পরিবারকে আপনি প্রথমে সেবা দিয়ে গড়ে তুলুন, তাইলে বিশ্বাস হবে, লোকও আপনাকে বিশ্বাস করবে। আপনি আচরি অপরকে শেখান। আপনি নিজেই পরিবারের সেবা দিতে পারলেন না, চিকিৎসা করতে পারলেন না, বড় বড় কথা বললেন, নিজের মা বাবার চিকিৎসা করতে পারলেন না, ছেলে মেয়ের চিকিৎসা করতে পারলেন না, তাহলে বড় কথা বলে লাভ নাই। পরিবার থেকে শুরু করেন, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। এই আশা রেখে আজকের আলোচনা শেষ করছি। সকলকে আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ।